প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জিনিয়া জাফরিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন স্যাভলন হেলথ টিপস দেবার জন্য। আজকের পর্বটি শুরু করব একটি ছোট্ট গল্প দিয়ে। সেলিম সাহেবের পরিবারে আনন্দের অন্ত নেই। সেলিম সাহেব দম্পতির কোল জুড়ে বুক জুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। পরিবারের বাকি সবাইও খুব আনন্দিত, কিন্তু বিপত্তি বাঁধল তখনই যখন সময় হলো শিশুটির মুখে খাবার দেওয়ার। কেউ বলল মধু দিতে, কেউ বলল মিশ্রি দেওয়া পানি দিতে। এই বিপত্তি চরম আকার ধারণ করলো যখন শিশুটির বয়স হলো সলিড খাবার বা শক্ত খাবার খাবার। দাদি যদি বলেন চালের গুঁড়ো খাওয়াতে, নানি বলেন সুজি খাওয়াতে। এ নিয়ে হলো শিশুটির স্বাস্থ্যহানি এবং পারিবারিক মনোমালিন্য। এই চিত্রটি শুধুমাত্র যে আমাদের সেলিম সাহেবের পরিবারে তা নয়, বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে এই চিত্রটি দেখা যায়। আমরা বিশেষ করে একটি ছোট শিশু যখন জন্ম নেয় তখন আমরা তাকে কি খাওয়াবো, কখন খাওয়াবো, এ নিয়ে রয়েছে আমাদের অনেক ভুল ধারণা। আপনাদের এই সমস্ত ভুল ধারণার বিভিন্ন উত্তর দিতে আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে শিশুর খাদ্যাভ্যাস এবং আমাদের করণীয়। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দেশের একজন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ। তার সাথে পরিচিত হব এবং জানবো অনেক কিছু এই বিষয়ে বিস্তারিত। চলুন পরিচিত হই অতিথির সাথে। ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ইকবাল এমবিবিএস, এফসিপিএস, এমডি ফেলো সিঙ্গাপুর থেকে ডিগ্রি অর্জন করেন। 1983 সাল থেকে তিনি কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনেটোলজি বিভাগ, অ্যাপোলো হাসপাতালে কর্মরত আছেন। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, এটা তো আমাদের দেশের একটা কমন প্র্যাকটিস যে প্রতিটি পরিবারে, বিশেষ করে যখন প্রথম একটি শিশু আসে তখন কিন্তু একটা ডায়লেমা তৈরি হয় যে কি খাওয়াবে কি খাওয়াবে না। তো প্রথমে আমি জানতে চাইবো, একটি শিশু যখন পৃথিবীতে মাত্র ভূমিষ্ঠ হলো, প্রথমে তার মুখে কি দেওয়া উচিত? শিশু জন্মের পরপরই শিশুর অধিকার রাখে মায়ের বুকের দুধের। এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই এখন যে শিশুকে যদি গ্লুকোজের পানি, মধু এবং অন্যান্য খাবার দেওয়া হয় তাহলে সেটা শিশুর স্বাস্থ্যহানি ঘটতে পারে এবং বুকের দুধ থেকে শিশু বঞ্চিত হবে। প্রথমেই দেখা যায় মায়ের বুকের দুধ আসে না। তো সেসব ক্ষেত্রে বাবা এবং মাকে এবং আত্মীয় স্বজনকে বুঝাতে হবে যে প্রথম 3 দিন বাচ্চার বুকের দুধের অত বেশি প্রয়োজন হয় না, কিন্তু যে দুধটা প্রয়োজন হয় সেটা হচ্ছে শাল দুধ। এই শাল দুধ অল্প অল্প করে আসে। অনেকেই মনে করতে পারে শিশুর পেট ভরে না, কিন্তু আল্লাহ শিশুকে পাঠিয়ে কিছু খাদ্য তাদের শরীরে দিয়ে দিয়েছে। এমনই আল্লাহ সিস্টেম করে রেখেছে। হ্যাঁ, এমন সিস্টেম করে রেখেছে যে কারণে বাচ্চা প্রথম 3 দিন কম দুধ পেলেও সে দুর্বল হবে না এবং তার শরীরে যে এনার্জি আছে, শক্তি জমা থাকে, সেটা সে কম দুধেও 3 দিন পর্যন্ত খুব ভালোভাবে চলতে পারবে। এই যে স্যার আপনি বললেন যে অনেক সময় মায়ের দুধ আসতে দেরি হয়, এই সময় মায়ের কি কিছু করণীয় আছে বা কি করা যেতে পারে এই সময়টা? এই সময় মাকে জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে হবে যে শিশু দুর্বল হবে না, শিশু অনেক দুধের প্রয়োজন নাই এবং প্রথম পেশাব কম হতে পারে, এটার জন্য কোনো চিন্তার কারণ নাই, কিন্তু অন্য কোনো খাবার না দেওয়াটা সবচেয়ে উত্তম। এই কারণে যে বাচ্চা দুর্বল হবে না, বাচ্চার শরীরে খাবার জমা আছে এবং বারে বারে 1.5 থেকে 2 ঘন্টা পর পর 10-15 মিনিটের জন্য বাচ্চাকে বুকে লাগাতে হবে এবং যে শাল দুধটা পাবে সেটা ভবিষ্যতের জন্য বাচ্চার অনেক উপকার আসবে। তাকে শাল দুধকে বলা হয় এটা প্রথম ইমিউনাইজেশন, টিকা, এবং এটা বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করবে। স্যার, এই যে আপনি বললেন যে শাল দুধ দিতে হবে, কিন্তু এরপরে কিন্তু আমাদের দেশে বিশেষ করে গ্রামের দিকে কমন প্র্যাকটিস যে বাচ্চার কথা মিষ্টি হবে এর জন্য প্রথমে মধু দেওয়া হয়। এই মধু দেওয়া তো আমি জানি যথেষ্ট ক্ষতিকর। আপনি কি মনে করেন স্যার? আমরা সাধারণত প্রথম 1 বছর বাচ্চাকে মধু দিতে না করি, কারণ এই মধু এই ছোট বাচ্চার জন্য পয়জনিং বা বিপজ্জনক হতে পারে এবং এই জন্য প্রথম 1 বছর মধু দিতে নাই করা হয়। এবং মধু, মিষ্টি, চিনির পানি বা এমনি সিম্পল পানি, এগুলা সবই বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। মানে এটা প্রথম 1 বছর আমি দিব না। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় যে মায়ের দুধ আসতে দেরি হচ্ছে, তারা হয়তো কোটার দুধ বা গরুর দুধ ইন্ট্রোডিউস শুরু করে দেন। এক্ষেত্রে কি করার আছে? এটা অবশ্যই ক্ষতিকর বাচ্চার জন্য। যখনই বাচ্চাকে কোটার দুধ বা গরুর দুধ দেওয়া হয় তখন বাচ্চার রিস্ক থাকে যে খুব বিপজ্জনক অবস্থায় পড়ে যায়, তার ডায়রিয়া, ডিসেন্ট্রি, নিউমোনিয়া
এগুলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং বাচ্চা বটল বা গরুর দুধ যখন খুব সহজে পেয়ে যায় তখন বাচ্চা বুকের দুধ চুষতে চাইবে না। এবং বাচ্চা বুকের দুধ যদি চুষতে না চায় সেক্ষেত্রে প্রথম থেকেই আমরা যেটাকে বলি ডাক্তারি ভাষায় ল্যাকটেশন ফেলিওর অ্যাট ব্রেস্ট, এটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই জন্যই এই সমস্ত খাবার না দিয়ে পুরোপুরিভাবে বুকের দুধে রাখাটাই উত্তম। একদম প্রথম থেকেই যদি চেষ্টা করতে থাকে তাহলে অবশ্যই এক সময় ফ্লোটা বাড়বে, অবশ্যই একসময় অবশ্যই। ফ্লোটা বাড়বে। কিন্তু তারপরেও স্যার দেখা যায় যে অনেক ক্ষেত্রে মায়ের দুধ হয়তো সেভাবে আসছে না, সেই ক্ষেত্রে কি কোনো ওষুধ বা অনেকেই ওভার দ্য কাউন্টার বা ফার্মেসিতে যে ওষুধ নিয়ে এসে খায়, এটা কতটা যৌক্তিক মনে করেন? প্রথম 3 দিন বুকের দুধ না আসাটাই স্বাভাবিক, কারণ এই সময় কলেস্ট্রাম বা শাল দুধটাই পেতে থাকবে, যেটা বাচ্চার জন্য অনেক উপকার আমি বললাম। এরপরে যদি বুকের দুধ না আসে, যেটা খুব রেয়ার, বাচ্চার বেশিরভাগ মায়েদেরই বুকের দুধ চলে আসে। বুকের দুধ না আসলে কিছু কিছু ওষুধপত্র আছে, সেসব দিয়ে বাচ্চার মায়ের বুকের দুধকে বাড়ানো যেতে পারে। কিন্তু সেটা অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এরকম ফার্মেসিতে আমাদের দেশে তো একটা কমন টেন্ডেন্সি যে ফার্মেসি যে বলে একটা ওষুধ দিয়ে খাওয়ায়, কিন্তু এটা অবশ্যই হওয়া উচিত না। তো স্যার এই সময় আপনি বললেন যে চিনি বা মিষ্টি জাতীয় তো আমরা দিব না, কিন্তু কোনো একটি বাচ্চা যদি মায়ের কাছ থেকে পূর্ণাঙ্গভাবে বুকে দুধ পাচ্ছে কিন্তু তারপরে কি তার পানির প্রয়োজন আছে আলাদা করে? একেবারেই না, কারণ আমরা সবাই জানি বুকের দুধে 88% পানি, এবং এই পানি আলট্রা পিওর, এখানে কন্টামিনেশন হওয়ার কোনো চান্স নাই। সেজন্যই পুরোপুরি বুকের দুধে রাখলে বাচ্চার শারীরিক ভাবে সে পরিপূর্ণ যতটুকু পানি দরকার পুরোটাই পেয়ে যায়। সেজন্য বাইরের পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাইরের পানি দিলেই সে ইনফেকশনের রিস্ক থাকবে বাচ্চার জন্য। এই যে যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ দিচ্ছেন তাদের তো অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত। এখন আপনি বলবেন কি স্যার একটু যে কি ধরনের খাবারগুলো খেলে তারা একটু ভালো থাকবেন বা একটু ফ্রেশ ফিল করবেন? এটা খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন। তো আমাদের দেশে দেখা যায় বাচ্চা হওয়ার পরে বাচ্চা মাকে ঝাল খেতে দেওয়া হয় না, টক খেতে দেওয়া হয় না, মাছ মাংস খেতে দেওয়া হয় না, যে বাচ্চার শরীর ক্ষতি করবে। কিন্তু উল্টা, বরং এগুলো না খেলেই মায়ের ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বাচ্চা বুকের দুধ ঠিক মতো পাবে না। মা খাবারের কোনো নিষিদ্ধতা নাই, মা সব খাবেন স্বাভাবিকভাবে। একজন মানুষ যা খায় মাকে তাই খেতে হবে, বরং আমি বলবো পানিও আরো বেশি করে খেতে। সুতরাং মায়ের খাবারের কোনো নিষিদ্ধতা নাই, মা সব খাবেন, সবকিছু এটা মায়েরও উপকার, বাচ্চা শরীরের জন্য উপকার। কারণ একটা মা ভালো থাকলে সে তার বাচ্চাটাকেই ভালো রাখতে পারবে। স্যার আমাদের সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, সময় হয়ে গেল স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানে একটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিরতির পরে আবার আলোচনায় ফিরব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন আলোচনায় ফিরে যাই। স্যার, আমাদের দেশে কিন্তু আরেকটা কমন প্র্যাকটিস যে হয়তো বাচ্চা মায়ের কাছ থেকে বুকের দুধ পাচ্ছে, কিন্তু এটা অভ্যাস রাখার জন্য অনেকেই কিন্তু বটল ফিডিং এর একটা পাশাপাশি রাখেন, বোতলের দুধ দেন, বাইরের দুধ। এটা আপনি কিভাবে দেখেন স্যার? আমি এটা মায়েদেরকে বলি খাল কেটে কুমির আনা। যে বাচ্চা বুকের দুধে গ্রো করে, এর মতো আর বেস্ট কোনো ওয়ে নাই বাচ্চাকে নার্চারিং করার। তো সেক্ষেত্রে যদি অনেক মা যদি মনে করেন একটু অভ্যাস রাখি বটলের দুধ খাওয়াই একবার করে, না হয় পরে টানবে না। তো আমরা সবাই জানি বটল খুব ক্ষতিকর। বটলে ইনফেকশন বেশি হয়, ডায়রিয়া বেশি, ডিসেন্ট্রি, কানের ঘা, কান পাকা, মুখের ঘা, এই সমস্ত রোগ অনেক বেশি হয়। এবং বটল দিয়ে যখন একবার অভ্যাস করানো হয় তখন বাচ্চা ধীরে ধীরে বুকের দুধ টানা ছেড়ে দেয়, কারণ বটল থেকে পেতে খুব সহজে পায়, কিন্তু বুকের দুধ একটু কষ্ট করে পেতে হয়। সেজন্য একবার করেও যদি রাখা হয় তখন সে রিস্কের মধ্যে থাকলো। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে বাচ্চা বুকের দুধ আস্তে আস্তে ছেড়ে দিবে, এবং দেখা যাবে কিছুদিনের মধ্যেই বাচ্চা বুকের দুধ ছেড়ে বটলের দিকে ঝুঁকে পড়তেছে, এবং পরে বটলের দুধের সব অপকারিতা বাচ্চাকে ফেস করতে হচ্ছে। এবার আসি স্যার উইনিং বা যে সময় আমরা শক্ত খাবারও বাচ্চাকে দিই সেই প্রসঙ্গে। সাধারণত স্যার কোন বয়সে একটা বাচ্চাকে প্রথম দেওয়া উচিত শক্ত খাবার বা সলিড ফুড? সলিড ফুডটা সাধারণভাবে বলা হয়, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এটা রিকমেন্ড করে যে অ্যারাউন্ড 6 মান্থ অফ এজে, 6 মাসের কাছাকাছি যখন বাচ্চা যাবে
তখনই তাকে সলিড ফুড শুরু করা উচিত। তো স্যার এর আগে দিলে সমস্যা কি? 6 মাস আগে দিলে, বিশেষ করে যারা কর্মজীবী মা, তাদের জন্য তো এটা সুবিধা। সমস্যা কি স্যার? 6 মাসের আগে দিলে বাচ্চা বুকের দুধের যে পরিপূর্ণ গুণ যেটা পাবে 6 মাস পর্যন্ত, সেটা থেকে বঞ্চিত হবে। আবার 6 মাসের পরে দিলেও সেটা বাচ্চা তখন উইনিং ফুডটা ঠিক মতো নিবে না, সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। তো সেই জন্য 6 মাস হচ্ছে অপটিমাম টাইম। তবে যারা কর্মজীবী মহিলা, তাদেরকে 5 মাসের আগে তো অবশ্যই না, 5 মাসের সময়ে শুরু করা যেতে পারে। এই যে স্যার আপনি বললেন যে আমরা সলিড ফুড শুরু করব, সাধারণত একটা আদর্শ খাবার কি হওয়া উচিত স্টার্টিং এ? যে বাচ্চা এতদিন পর্যন্ত বুকের দুধে ছিল, সে হঠাৎ করে খুব বেশি শক্ত খাবার খেতে পারবে না, তার খাবারগুলোকে একটু সফট করে দিতে হবে। আচ্ছা, এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবজি দিয়ে শুরু করা, ভেজিটেবল, ম্যাশড ভেজিটেবল, তারপরে একটু ডাল, একটু অয়েল, চাল, যেটাকে আমরা সহজ ভাষায় খিচুড়ি বলি, এই খিচুড়ি দিয়ে শুরু করা যেতে পারে। প্রথম খুব যেমন ডিম, তারপরে মাংস, মাছ, এগুলা একটু 2-3 সপ্তাহ পরে শুরু করাটাই ভালো। প্রথম যেটাতে খুব অ্যালার্জি হবে না, অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম, বাচ্চা সহজে ডাইজেস্ট করতে পারবে, সেই ধরনের খাবার দিয়ে শুরু করা উচিত। এই যে আপনি বললেন যে প্রথমে সবজি খিচুড়ি দিয়ে তারপরে মাছ, ডিম, এই সবজি খিচুড়ির পরে একটা নতুন খাবার ইন্ট্রোডিউস করবা, দেওয়ার গ্যাপটা কেমন হওয়া উচিত? সাধারণত 2 বা 3টা সবজি দিয়ে শুরু করা, নতুন নতুন মানে খাবার আনতে একটু 2-3 দিন পর পর শুরু করা উচিত। কারণ একসাথে সব যদি মিক্স করে দিই আমি, তাহলে একটু অ্যালার্জি যদি হয় সেটা বোঝাটা খুব মুশকিল হবে। সেজন্য 2-3টে সবজি দিলাম, পরে এটা চেঞ্জ করে করে আবার অন্যান্য সবজিও আসবে এবং সাথে মাছ, মাংস, এগুলাও হয়তো 3-4 সপ্তাহ পরে মাছ, মাংস এগুলাও আসবে। অনেকে স্যার দেখেছি যে খিচুড়ি না দিয়ে চালের গুঁড়া, তারপরে সুজি, এগুলা দেন, এটা কি ঠিক? আমরা সবাই জানি চালের গুঁড়া এবং সুজি শুধু কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার। তো বাচ্চার শরীরের গ্রোথের জন্য তার যেমন শর্করা দরকার, তার প্রোটিন দরকার, তার অয়েল জাতীয়, ফ্যাট জাতীয় দরকার, সবজি থেকে ভিটামিন আসবে। তো এই সমস্ত কিছু পাওয়া যায়, আমরা যেটাকে খিচুড়ি বলি। কিন্তু শুধুমাত্র যদি চালের গুঁড়া বা সুজি দেওয়া হয়, শুধু কার্বোহাইড্রেট, এটা বাচ্চা অপুষ্টিতে ভুগবে, হয় খুব মোটা হয়ে যাবে, না হয় তার শরীরের গ্রোথ হবে না। স্যার এই বয়সে কি কেউ যদি চায় তাহলে কোটার দুধ বা গরুর দুধ দিতে পারে? আমি সাধারণত যেটা মায়েদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি, যে বাচ্চা পুরোপুরি বুকের দুধে আসছে 6 মাস পর্যন্ত, তাকে 1 বছরের আগে আর কোনো গরুর দুধ বা ফর্মুলা না দেওয়াটাই সবচেয়ে উত্তম। এটা অনেকটা ফার্স্ট ক্লাসে জার্নি করার মতো। তো কোনো মায়ে চাইবে না যে 2nd ক্লাস বা 3rd ক্লাসে জার্নি করতে। তো সুতরাং যে বাচ্চা বুকের দুধে পুরোপুরি আছে, তাকে 6 মাস বয়স থেকে সলিডের পাশাপাশি বুকের দুধটা কন্টিনিউ করে যাবে। যে মা এতদিন 100% বুকের দুধে রাখলো, এখন 50% বুকের দুধ, অর্ধেক বুকের দুধের সময় আর অর্ধেক সলিড দেওয়ার সময়, তাহলে পাশাপাশি বুকের দুধ যদি কন্টিনিউ করে যায়, তাহলে গরুর দুধ বা ফর্মুলা দেওয়ার আর প্রয়োজন হয় না। এবার স্যার ডিমের প্রসঙ্গে, অনেকে দেখি যে প্রথম থেকে একদম ডিম দেওয়া শুরু করেন, এটা কতখানি ঠিক? কারণ ডিম থেকে তো অনেকে অ্যালার্জি হতে পারে, এটাও আমরা জানি। বিশেষ করে সাদা অংশ, যেটা হোয়াইট বলি আমরা এগে, এটা হচ্ছে প্রোটিন, এটাতে অ্যালার্জির হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য এই ডিমের সাদা অংশ আমরা 1 বছর পরেই দিতে বলি। কিন্তু কুসুমটা আগে থেকে শুরু করা যায়, 7-8 মাস থেকে কুসুমটা ওই খিচুড়ির সাথে স্যার অ্যাড করে দেওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। স্যার এই যে আপনি বলেন খিচুড়ি বা যে কোনো শিশু খাবার, এতে কি বাড়তি কোনো লবণ যোগ করার প্রয়োজন আছে? একেবারেই না। এবং সারা ওয়ার্ল্ডে বিশেষজ্ঞরা দেখছেন যে এই সল্টের প্রয়োজন নাই একেবারেই প্রথম 1 বছর। কারণ এই লবণ প্রথম 1 বছরের মধ্যে যদি দেয়, তাহলে শিশুর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে বাচ্চাদের কিডনি ম্যাচুর হইতে 1 বছর সময় লাগে। তো আমরা যে সল্ট খাই, লবণ খাই, এটা কিন্তু এক্সক্রিট হয় কিডনির মাধ্যমে। সেই জন্য বাচ্চাদের জন্য সল্টের প্রয়োজন নাই। অনেকে মনে করতে পারেন সল্ট না হলে তো টেস্ট হবে না, কিভাবে খাবে?
কিন্তু সল্টের টেস্ট ডেভেলপ করবে তখন যখন আমরা সল্ট খাওয়া শুরু করি। তো বাচ্চারা তো সল্ট খায়নি, নবজাতক বাচ্চারা বা 6 মাসের বয়সে বাচ্চারা, সুতরাং ওরা সল্টের ডিফারেন্সটা টেস্টটা বুঝতে পারবে না। এজন্য আমার যত বাচ্চা আছে সল্ট ছাড়াই সবগুলাই এই খিচুড়ি স্টার্ট করে, এবং 1 বছর পরে তখন সল্টের প্রয়োজন হবে, তখন সল্ট দিতে হবে। এবার আসি স্যার, বাচ্চাগুলোকে যে খাওয়ানো হয়, অনেক বাচ্চাকে আমি দেখেছি যে হয়তো বাচ্চা খেতে চাচ্ছে না, তাকে ঘুমের মধ্যে খিচুড়িটাকে একদম পেস্ট করে ফিডারে দিয়ে দিচ্ছে। এটা কি স্যার আপনি কিভাবে দেখেন, এটা কি ঠিক? ফিডারে যেসব মায়েরা বুকের দুধের কোনো না কোনো কারণে ফিডার দিতে হয়, ফর্মুলা দিতে হয়, ফিডারে যাবে শুধুমাত্র দুধটা, ফিডারে অন্য কোনো খাবার দেওয়াটা উচিত না। শক্ত খাবারের কথা আমরা এই এতক্ষণ আলাপ করলাম, এটা হওয়া উচিত বল এবং বাটি এবং চামচে, এবং বাচ্চাকে বসিয়ে বাটি চামচে খাবে, ফিডারে না। আমাদের দেশে অনেক ধরনের ফিডার পাওয়া যায়, অনেক মায়েরা ফিডারে এই খাবারটা গুলিয়ে তারপরে খাওয়ানো শুরু করেন, এটা কোনো রকমই উচিত না। বাটি চামচে খাবে এবং খাবারটা হতে হবে আনন্দদায়ক। মা বাচ্চাকে সামনে রেখে কথা বলবে, আই কন্ট্যাক্ট করবে, চোখে চোখ রাখবে এবং বাচ্চাকে খাওয়াবে। বাচ্চা যেন আনন্দের সাথে খেতে পারে, এটা জোরের কোনো ব্যাপার না। তো কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা দেখা গেছে জোর করে খাওয়াচ্ছেন, এবং এই জোর করে খাওয়ানোর ফলে বাচ্চার যে ভীতি সঞ্চার হয় এবং সেই ভীতি থেকে বাচ্চা বেরিয়ে আসতে পারে না, এবং এই খাওয়ানোটা একটা ভীষণ বড় ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। তো সেজন্য আমরা সাজেস্ট করি, মায়েদেরকে বলি, রিকমেন্ড করি, বাচ্চাকে রিল্যাক্সলি ধীরে সুস্থে বসিয়ে বাটি চামচ দিয়ে অল্প অল্প করে দিবেন, আই কন্ট্যাক্ট রাখতে হবে, গল্প করতে হবে, ধীরে ধীরে দিতে হবে। তো একটা খাবার যদি বাচ্চার পছন্দ না হয় সেটা 2-3 বার চেষ্টা করতে হবে, কিন্তু জোর করে কোনো রকমই খাওয়ানো উচিত না। এবং ঘুমের মধ্যে খাওয়ানো আরো বিপজ্জনক। এই খাবার কিন্তু আমরা যেটাকে বলি অ্যাসপিরেশন হয়ে লাংসে চলে যেতে পারে। ঘুমের মধ্যে শুধুমাত্র বুকের দুধটাই দেওয়া যেতে পারে, বুকের দুধ, অন্য কোনো ফর্মুলা বা এই শক্ত খাবার ঘুমের মধ্যে খাওয়ানোটা একেবারেই উচিত না। অনেকে স্যার আমি দেখেছি যে ফর্মুলা যখন দেন, কোনো কারণে যদি তাকে ফর্মুলা দিতে হয়, এতেও দেখেছি চিনি অ্যাড করছেন, এটা কি ঠিক? একেবারেই না। এবং অনেক সময় এই ফর্মুলাতে যেমন চিনি অ্যাড করে, অনেক মায়েরা চালের গুঁড়াও অ্যাড করেন এবং পাতলা করে এটাকে সাদা করে খাওয়ান। এটা বাচ্চার শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বাচ্চা গ্রোথ হবে না, অপুষ্টিতে ভুগতে পারে এটাতে। স্যার আমরা চলে এলাম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। এখন যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এই যে আমরা বাচ্চাদের খাবারটা নিয়ে এত চিন্তা করছি, কেন এত চিন্তা করছি? বাচ্চারা তো খাবারটা বুঝে না বা তাদের টেস্ট এভাবে ডেভেলপ করে না বলে আমরা ভাবি। বাচ্চার এই বয়স থেকে খাওয়ার প্রতি এত যত্নবান হওয়াটা কেন জরুরি? শিশুর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 2 বছর বাচ্চাদের যথেষ্ট পুষ্টি যদি না হয় তাহলে বাচ্চারা অপুষ্টিতে ভোগে, এরা বড় হয় না, লম্বায়ও মানে খাটো হয়ে যায়। সেজন্য প্রথম 2 বছর উত্তম খাবার বাচ্চার জন্য আমাদের সবারই নিশ্চিত করা উচিত। সেই উত্তম খাবারের মধ্যে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধে রাখা, বাইরের কোনো খাবারই না দেওয়া, এবং 6 মাসের সময় থেকে শক্ত খাবার বাচ্চার জন্য শুরু করা। তো আমাদের সমাজে যেটা খুবই তীব্রতর অবস্থায় আসছে সেটা হচ্ছে জোর করে খাওয়ানো। এই জোর করে খাওয়ানো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ বাচ্চাকে যত জোর করবেন বাচ্চা তত ভীত থাকবে এবং খাবে না। বাচ্চা যে খায় না এটা আমাদের খুব কমন প্রবলেম, এবং বাচ্চা না খাওয়ার পিছনে হয় কোনো শারীরিক অসুস্থতা বা জোর, এই দুইটার একটা কারণ থাকবেই। শারীরিক অসুস্থতা হলে সেটাকে মেনে নিতে হবে, বাচ্চা কম খাবে, কিন্তু জোর করে তাকে খাওয়ানোটা উচিত হবে না। আসুন আমরা সবাই বাচ্চার স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনার বাড়িতে যে ছোট শিশুটি বড় হচ্ছে, সে যে শুধু আপনার ভবিষ্যৎ তা কিন্তু নয়, সে আমাদের গোটা দেশের ভবিষ্যৎ। একটি সুস্থ শিশু দিতে পারে একটি সুস্থ জাতি, সমৃদ্ধশালী বাংলাদেশ। তাই আসুন শিশুর খাদ্য বিষয়ে এখন থেকে আমরা সচেতন হই, অন্যের কথা না শুনে যেটি সঠিক সেই পদক্ষেপটি গ্রহণ করি। দর্শক, সময় হয়ে গেল,
স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানে আজকের হেলথ টিপস দেখবার। চলুন দেখে আসি কি আছে আজকের টিপসে। বন্ধ নাক, অস্বস্তির শেষ নেই, মাজার উপায়। ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া, খুসখুসে কাশি, কখনো কখনো ভাইরাস জ্বর এই ঋতুতে প্রচলিত সমস্যা। ঋতু বদলের সময় অনেক লোকই এই সমস্যায় ভুগে থাকেন। নাকে সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। বিশেষজ্ঞদের মতে নাক বন্ধ রোধে কিছু সহজ পরামর্শ। উঁচু হয়ে শোন। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন। এতে মিউকাস কম তৈরি হয়। সবচেয়ে ভালো হয় ছাদ বা সিলিং এর দিকে মুখ করে শুলে। পেঁয়াজ, নাক বন্ধ রোধে পেঁয়াজ একটি ভালো সমাধান। পেঁয়াজ নাকের সর্দি বের করে দিতে অনুঘটক হিসেবে কাজ করে। নাকের বন্ধভাব রোধে খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে 5 মিনিট নাকের কাছে রাখুন। বিশেষজ্ঞরা বলেন এটি সাময়িকভাবে হলেও নাক বন্ধভাব দূর করতে সাহায্য করে। ঝাল জাতীয় খাবার খান। হ্যাঁ, নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারী। এই ক্ষেত্রে ঝাল মরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসিনিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করবে। গরম বাভারেজ, গরম চা অথবা কফি নাক বন্ধ রোধে ভালো কাজ করে। চা বা কফির গরম ভাব মিউকাসকে পাতলা করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন। ভাপ নেওয়া, গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেন্থল যোগ করুন। এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানিতে ভাপ নিন। এমন ভাবে মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায়। তবে যেহেতু গরম পানির ব্যাপার, তাই কাজটি করার সময় একটু সতর্ক থাকুন। এই পদ্ধতিগুলো প্রাথমিকভাবে নাক বন্ধ রোধে সাহায্য করে। তবে বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নাক পরিষ্কারের ড্রপ ব্যবহার করতে পারেন। দর্শক, আপনার যদি আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে, তা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নিচের ঠিকানায়। প্রযোজক স্যাভলন হেলথ টিপস, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। অনুষ্ঠানে ইমেইল করুন, লগ ইন করুন ফেসবুকে। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে লগ ইন করুন এই ঠিকানায়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনাদের প্রত্যেকের বাড়ি ভরে উঠুক শিশুর হাসি কান্নায়, এই শুভকামনায় এবং আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফিজ।